Okay. Introduction to Contemporary Epistemology আমাদের কোর্স, সেখানে আমরা বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। এর মধ্যে তোমরা জানো যে সোর্স অফ নলেজ এইগুলো আমাদের আলোচনার বিষয়। সোর্স অফ নলেজের মধ্যে প্রমিনেন্ট হচ্ছে অভিজ্ঞতাবাদ, এম্পিরিসিজম, তারপরে হচ্ছে বুদ্ধিবাদ, রেশনালিজম, আর এরকম নানা ধরনের সোর্স হতে পারে আমাদের জ্ঞানের। তেমনি একটা জ্ঞানের একটা সোর্স হলো টেস্টিমনি। টেস্টিমনি মানে সাক্ষ্য, আমরা যে আরেকজনের থেকে কথা শুনি। সো অ্যাজ এ সোর্স অফ নলেজ টেস্টিমনি, এটার সুবিধা কি অসুবিধা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যত জ্ঞান অর্জন করি, সব জ্ঞানগুলো আমরা নিজেরা অর্জন করি না, অনেক সময় আমরা অন্যদের কাছ থেকে জ্ঞান পেয়ে থাকি। তো সেক্ষেত্রে আমাদের নিজেদের পক্ষে সব বিষয়ে সব জ্ঞান একাই অর্জন করা এবং যাচাই করে নেওয়া সম্ভব না হওয়ার কারণে টেস্টিমনিকে আমরা একটা ইম্পর্টেন্ট সোর্স অফ নলেজ হিসেবে গ্রহণ করে থাকি। এখন আমি যখন টেস্টিমনিকে একটা ইম্পর্টেন্ট সোর্স হিসেবে গ্রহণ করে নিচ্ছি, এখন অন্য যার কথা আমি গ্রহণ করে নিচ্ছি টেস্টিমনি হিসেবে, আমার কাছে কি এভিডেন্স আছে যে স্পিকার, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এভিডেন্সের কথা এখানে আছে, আমার কাছে কি এভিডেন্স আছে যে কথাটা আমি যার কাছ থেকে শুনছি সে আসলে ঠিক মতো বলছে। এবং আমরা দেখি যে চেইন অফ টেস্টিমনি মানে আমি তোমার কাছ থেকে শুনেছি, তুমি আরেকজনের কাছ থেকে শুনেছো, আরেকজন বলেছে আমি দেখেছি। তাহলে এই যে এই চেইনটা পুরোটা বজায় থাকাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে ডেকার্টের কথা তোমাদের মনে আছে, রেনে ডেকার্ট, ফাদার অফ দা মডার্ন ফিলসফি। ডেকার্ট বলেছেন যে মানুষ হচ্ছে অটোনমাস নোয়ার। অটোনমাস নোয়ার মানে হচ্ছে সে দায়িত্ব জ্ঞান সম্পন্ন একজন জ্ঞানের কর্তা। ডেকার্টের একটা বই আছে, রুলস ফর দ্য ডাইরেকশন অফ ইন্টেলিজেন্স বা নলেজও বলতে পারো। বইটা উনি ফরাসিতে লিখেছেন, এটা ইংরেজিতে অনুবাদ হয়েছে। ওখানে তিনি এই বলেছেন যে যারা জ্ঞানের কর্তা তারা প্রত্যেকেই অটোনমাস মানে রেসপন্সিবল, এটা আর কি, বা ক্যাপেবল এবং ইন্ডিভিজুয়াল পার্সন। এখানে 3 নম্বর রুলের মধ্যে উনি যেটা বলেছেন যে আমাদের অন্যরা কি চিন্তা করছে, আমরা কি কল্পনা করতেছি, আমাদের এখানে যে কনজেকচার, আওয়ার কনজেকচার, এগুলাকে আমি নির্ভর করব না। হ্যাঁ, বরঞ্চ আমি নির্ভর করব কিসের উপরে, যে জিনিসটা আমার কাছে ক্লিয়ার এবং পারস্পিকিউয়াসলি আসছে, যেটা আমার কাছে সার্টেন, সেটাকে আমি গ্রহণ করব। ওকে, এই তাহলে সেটা যদি আমরা করতে যাই, আমরা যদি কথার কথা অন্যান্য লেখকদের উপরে নির্ভর করি, অন্যদের উপর নির্ভর করি, তেমনি এরর্স হতে পারে না, হতে পারে। যে এবং এমন হতে পারে যে আমি যদি মনে করি অন্যরা কি বলে, একটা জ্ঞান কি সব সব লোকের একসাথে আবিষ্কার করে একসাথে জানে, এমন তো না। যে নলেজের ব্যাপারটা হচ্ছে এমন যে সবাই এটা জানলো তারপর এটা সঠিক হবে। আমরা বলি যে সবাই কি বলছে, এমন হতে পারে যে প্রথম তিনি আবিষ্কার করেছেন, তিনি বুঝেছেন, কিন্তু তার সমকালীন লোকেরা তাকে ভুল বুঝেছে, তাকে ভুল মনে করেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সেই সঠিক। তাহলে সবার কথা অনুসারে শুনলে তো তার কথাটা সত্যটা দাবি করাই হতো না। তার চেয়ে বড় কথা হলো যে সবাই কি তোমার কথাটা এগ্রি করবে? তো যদি এমন হয় যে না, আমার কথার সাথে সবাই যদি এগ্রি করে তাইলেই সেটা জ্ঞান হবে, তাহলে তো সেটা ঠিক না। তার মানে উনি এই কথাগুলো কেন বলছেন? বিকজ এই যে আমি এখানে যেটা বলেছি যে তিনি ইন্ডিভিজুয়ালের যে এপিস্টেমিক রেসপন্সিবিলিটি সেটার উপর গুরুত্ব দিয়েছেন। কারণ একজন কগনিটিভ এজেন্ট হিসেবে, জ্ঞানের একজন কর্তা হিসেবে আমি অটোনমাস হওয়া উচিত, এবং আমার এই যে এখানে আছে দেখতে পাচ্ছ, আমার রেসপন্সিবল হওয়া উচিত, এবং আই মাস্ট হ্যাভ প্রপার রেসপন্সিবিলিটি টু সার্চ ফর ট্রুথ। এবং সেই ট্রুথটা সবাই হইতে বা অন্যের কথা নেই, ট্রুথ ইজ ট্রুথ। সুতরাং আমরা ওই যে এখানে একটা দেখতে পাচ্ছ তোমরা, ইনভার্টেড কমার মধ্যে আছে বুক লার্নিং। হ্যাঁ, আমরা বুকিশনেস, এটা হলে চলবে না।
বরং ডেকার্ট বলবে যে তুমি একজন ইন্ডিভিজুয়াল মানে অটোনোমাস লার্নার হিসেবে তোমাকে রেসপন্সিবল হতে হবে। ওকে, কিন্তু সমস্যা হচ্ছে যখন আমরা বাস্তব জগতে দেখতে যাই, তখন আমরা দেখি যে আমাদের জ্ঞানের একটা বিরাট অংশ, যেখানে ইটালিক করা আছে, a great deal of our knowledge is derived from say so of others। তাহলে আমরা এগুলো নিয়ে কি করব? তাইলে আমাদের পক্ষে যদি অটোনমাস নোয়ার হিসেবে সবকিছু নিজে নিজে যাচাই করে নিতে হয়, তাহলে সব জ্ঞান আমাকে অর্জন করতে হবে। কিন্তু দুনিয়াটা এত বড়, জ্ঞানের বিষয়টা এত বেশি জটিল যে আমরা সব বিষয়ে সবার মানে নিজে নিজে সবকিছু নিশ্চিত হতে পারি না। তো তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে অন্যদের কথাগুলো শুনতে হবে, অন্যদের টেস্টিমনি গুলো, উইটনেস গুলো, তাদের অবজারভেশন গুলোকে আমাদেরকে নিতে হবে। ওয়েল, এই পর্যায়ে এসে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই অ্যাবাউট হিউম। ওকে, ডেভিড হিউম, এই নামটা কি কেউ শুনেছো? জি স্যার। কে বললে? নাফিস। আচ্ছা, নাফিস। ডেভিড হিউম সম্পর্কে তুমি কি শুনেছো? স্যার উনি খুব চরম মাত্রার অভিজ্ঞতাবাদী ছিলেন। এই মানে এই ফার্স্ট ইয়ারে থাকতে একটু পড়া হয়েছিল আর কি, এই যে অভিজ্ঞতাবাদ প্রতিবাদ, এটা পড়তে গিয়ে। এটাই যথেষ্ট, তুমি যেটা বলছো আমার আলোচনার জন্য এটাই যথেষ্ট। ওকে, তো তোমার সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে স্যার তিনি অভিজ্ঞতাবাদী বা চরম অভিজ্ঞতাবাদী বা র্যাডিক্যাল এম্পিরিসিস্ট বলতে পারো। ওকে, তাহলে অভিজ্ঞতাবাদের কথাটা কি? যে আমি জ্ঞান পাবো আমার অভিজ্ঞতা থেকে। জি স্যার। তাহলে আমার অভিজ্ঞতার বাইরে তোমার অভিজ্ঞতা, আরেকজনের অভিজ্ঞতা, আরেকজনের অভিজ্ঞতা, একটু আগে আমরা অটোনমাস নোয়ারের কথা বললাম, এই যে নানা ধরনের অভিজ্ঞতাগুলো, এই অভিজ্ঞতাগুলোকে কি হিউম নিবে? স্যার অন্যের অভিজ্ঞতা গুলা সে স্যার নিজের অভিজ্ঞতা, সে নিজে, অন্যের অভিজ্ঞতা তো ওটা অন্যেরই রইলো। আমার কাছে একটা বাইরের তথ্য বা অন্য একজনের অভিজ্ঞতা, সেটা আমার অভিজ্ঞতা হয় নাই। আচ্ছা, কিভাবে এটা আমি যদি এখন তুমি দেখছো সেই কথাটাকে আমি যদি মেনে নেই, তাহলে কি আমার দেখা হবে? তুমি না খেয়েছো, স্যার। মেনে নিলাম, তাহলে স্যার তো আমার আমি, খাওয়া হবে। স্যার এটাই আমি বলছি স্যার, সে অন্যের অভিজ্ঞতা তো অন্যেরই রইলো, আমার নিজের তার অভিজ্ঞতাটা হয় নাই, তার মানে এটা নিবে না সে। রাইট, জাস্ট ওয়েল, কিপ লিসেনিং। দিস ইজ দ্য পয়েন্ট, হিয়ার ইজ দ্য ক্যাচ। সেটা হচ্ছে, তুমি যদি অন্যের অভিজ্ঞতাগুলোকে না নাও, তাহলে ইউ আর সাপোজ টু গেট অল দ্য এক্সপেরিয়েন্সেস বাই ইউর সেলফ অফ ইউর ওন। ওকে, দেন you will face impossibility, you will fall down in what we say solipsism, চরম আত্মকেন্দ্রিকতাবাদ। Okay, me and my world, I am the only knower. Okay, but in the real world I am not the only knower. The world is so big and my capacity is so limited that I cannot get all the knowledge. I have to rely on others. Okay, তাহলে এমপিরিক্যালি আমরা যে জ্ঞানগুলো অর্জন করি, অভিজ্ঞতা থেকে যে জ্ঞানগুলো আমরা অর্জন করি, সেই জ্ঞানগুলোর ব্যাপারে আমরা যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা কোঅপারেটিভ ব্যাপার। সো মেনি পিপল এটা কাজ করে। মনে করো একটা অবজারভেশন, ওকে, একটা টেলিস্কোপ দিয়ে একটা অবজারভেশন। তো এই টেলিস্কোপটা কি পুরাটাই ধরে একজনেই দেখি, একজনেই রিপোর্ট করে, মানে ব্যাপারটা তৈরি করে, নাকি গ্রুপ অফ পিপল একসাথে কাজ করে? স্যার একটা একটা জাহাজ গ্রুপ যখন কাজ চলে, করে আর কি। একটা জাহাজ যখন চলে, ইভেন একটা গাড়ি যখন চলে, যে কোনো একটা কিছু চলে, তখন তো উই হ্যাভ টু রিলাই অন আদার্স। ওকে, তাহলে এখন হিউম কি করবে? হিউম কি অন্যদের উপরে নির্ভর করবে? যদি না করে, সে তো সেলফিস্ট হয়ে যাবে। আর যদি সে অন্যদের উপর নির্ভর করে, তাহলে সে অভিজ্ঞতাবাদী থাকে কিভাবে? জি স্যার, এই প্যারাডক্সের So this is a problem and dilemma and paradox, or you may say a contradiction in empiricism. Okay, আমার পড়াশোনার বৈশিষ্ট্য হলো আমি স্টুডেন্টদের মধ্যে চিন্তা জাগ্রত করতে চাই, সেজন্য তাদেরকে ইনভলভ করতে চাই নানা ধরনের ক্রিটিক্যাল কোয়েশ্চেন। বইয়ের মধ্যে কি কি আছে, লক, বার্কলি, হিউম, অভিজ্ঞতাবাদ, এটা তো তোমরা মুখস্থ করছো, কিন্তু অভিজ্ঞতাবাদের যে ইনার প্রবলেমটা, হ্যাঁ, সেটা আমরা আজকে এখানে মধ্যে আলোচনা করব। আমাদের আলোচনায় দেখা যাবে যে আসলে ডেভিড হিউম এত বোকা ছিলেন না, সেজন্য তিনি অভিজ্ঞতাকে
জ্ঞানের উৎস হিসেবে গ্রহণ করার সাথে সাথে অন্যদের অভিজ্ঞতাগুলোকে অভিজ্ঞতা হিসেবে নিয়েছেন। যদিও অন্যদের অভিজ্ঞতা হয় কিনা, মানে একজনের অভিজ্ঞতার ভিত্তিতে সে আমাকে একটা টেস্টিমনি করলো, তাহলে আমার কাছে কি সেটা অভিজ্ঞতা হইলো কিনা সেটা ভিন্ন প্রশ্ন, যেটা একটু আগে আমরা আলোচনা করেছিলাম। তাহলে কেন হিউম অন্যদের অভিজ্ঞতাগুলোকে নিজের অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করবেন, সেটা নিয়ে আমরা এখন দেখব। আচ্ছা, কারণ অন্যদের কথা যখন আমরা শুনতে যাব, অন্য কেউ আমাকে মিথ্যা বলতে পারে, এমনকি সে মিথ্যা ইচ্ছা করে না বলে সে সিনসিয়ার, বাট তোমরা এখানে দেখতে পাচ্ছ he could be mistaken. Okay, if we assume that we can acquire knowledge from testimony, then working with the knowledge is equal to justified true belief assumption. It seems that there are only two responses we can make. তাহলে আমরা যখন জাস্টিফাইড হওয়ার চেষ্টা করব about the belief, that whether those beliefs are true or not, knowledge is a connection between the subject of knowledge and object of knowledge. So how do we get knowledge? Suppose my favorite example of pen. Okay, how do you know that this is pen? Because you see it. So this, the object of knowledge and your visual experience that you are seeing through internet, I'm seeing it directly. So this is visual experience. So this is experiential, that means empirical knowledge. So the connection between truth and belief is justification. I've told you in my regular classes, in the offline classes, justification is the link. So about the empirical knowledge, empiricism, that means experience, is the link. About rational knowledge, reason is the link. Okay, so likewise about the testimonial knowledge, testimony is the link. এখন আমরা আরেকজনের টেস্টিমনিকে যে গ্রহণ করছি, সে আমাকে কোনো অভিজ্ঞতা থেকে সঠিকভাবে বলছে কিনা, এটা আমি কিভাবে বুঝতে পারবো? এটা দুইটা পদ্ধতি হতে পারে, একটা হলো রিডাকশনিজম, আরটা হলো ফান্ডামেন্টালিজম। দুই নম্বরটা আগে বলি। কেউ মনে করতে পারে যে অভিজ্ঞতা যেমন একটা জ্ঞানের উৎস, বুদ্ধি যেমন একটা জ্ঞানের উৎস, সংজ্ঞা যেমন একটা জ্ঞানের উৎস, তেমনি করে টেস্টিমনি হচ্ছে একটা স্বতন্ত্র জ্ঞানের উৎস, এটার পিছনে আর কোনো কিছু নাই। দিস ইজ ফান্ডামেন্টালিস্ট ইন্টারপ্রিটেশন অফ টেস্টিমনি। এছাড়া আরেকটা আছে যেটা তোমরা প্রথমে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিডাকশনিস্ট অ্যাপ্রোচ। According to reductionism, our reliance on testimony is justified because testimonially acquired beliefs are justified in terms of the use of other non-testimonial sources of knowledge such as perception, memory, and inference. Okay. না কইছি পানি লইগো 2-3 বোতল খাইতে পারি না প্লিজ। কি করো তুমি? হ্যাঁ Masood, somebody was talking. Okay. সেটা বন্ধ করতে অলরেডি। আচ্ছা, ওকে, বলতেছিলাম আমার সাউন্ড কি মানে ঠিক আছে? আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? জি যাচ্ছে। यस স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমরা যে আরেকজনের কথা শুনলাম, সে কিন্তু দেখে বলেছে, শুনে বলেছে, বা কোনো না কোনো অভিজ্ঞতার ভিত্তিতে বলেছে। তাহলে আমাদের এই যে শোনা কথাটা, এটাকে যদি আমরা রিডিউস করে নিয়ে আসি, এটার মধ্যে যদি আমরা রিডাকশন করি, এটার গোড়াতে আমরা পাবো কোনো না কোনো অবজারভেশন। সো দিস ইজ দ্য রিডাকশনিস্ট অ্যাপ্রোচ টু টেস্টিমনি। এই রিডাকশনিস্ট অ্যাপ্রোচ টু টেস্টিমনি, এই পয়েন্টটা যদি তোমাদের কাছে ক্লিয়ার না হয়, আমার বাদ বাকি কথাবার্তাগুলো কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হবে না। So is there anyone to confess that he or she is not clear
Everybody is clear? নো স্যার। ওই দুইটা কি বলেন, ফাউন্ডেশন কি? ওটা স্যার খেয়াল করি নাই, মানে ওটা বুঝি নাই আর কি ব্যাপারটা ভালো মতো। আদৌ কেউ বুঝছে কিনা আমি তো সেটাই সন্দেহ করতেছি। না স্যার, বুঝতে পারিনি। স্যার আরেকবার একটু ক্লিয়ার করলে ভালো হয় বিষয়টা। তো আমি যদি এখানে না থেমে জিজ্ঞেস না করতাম তাহলে তো তোমরা চুপ করেই থাকতা। আমি তো তোমাদেরকে বলেছি নেভার প্রিটেন্ড টু নো when you really don't know. Okay? ব্যাপারটা হচ্ছে সবাই কমফোর্ট ফিল করে না আসলে বলার জন্য, ভাবে কমফোর্ট যে অন্য ফিল না কেউ করলে প্রশ্ন করবে। কমফোর্ট ফিল স্যার না করলে লেট আস স্টপ দিস কাইন্ড অফ না স্যার, স্যার ব্যাপারটা হচ্ছে এখানে স্যার মনে করে যে অন্য কেউ হয়তো কোশ্চেনটা করবে, সবাই ওয়েট করে, সবাই একসাথে নাই তো, তো মনে হয় যে কেউ কোশ্চেনটা করবে, কেউ করতেছে না কেন, আমি করব কিনা, এরকম একটা কনফিউশনে ভুগে। Nafis, let me say it. Each one is attending the class individually. Even মানে ফিজিক্যাল ক্লাসরুমের চেয়ে ওইটা আরো বেটার, কারণ ফিজিক্যাল ক্লাসরুমে অনেকেই থাকে, আর এখন তুমি সরাসরি দ্য স্পিকার, দ্য লেকচারার, দ্য টিচারের সাথে তুমি কানেক্টেড হচ্ছ। ওয়াই ফিল শাই? এমন যদি হতো যে ক্লাসের মধ্যে প্রশ্ন না করলে, রেসপন্স না করলে, না বুঝে বসে থাকলে তোমার নাম্বার কাটা যাবে, ইউল মিস দ্য ক্রেডিট, এই কোর্সের কোনো ক্রেডিট তুমি পাবা না। তাহলে কিন্তু তোমরাই জাস্ট মানে আগামীকাল থেকেই ফুল অ্যাক্টিভ হয়ে পড়তে। আমাদের সিস্টেম আমাদেরকে অনেক লিবার্টি দিচ্ছে, যেটার অপব্যবহার আমরা শিক্ষকরাও করছি, তোমরাও করছো। এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট ওয়ান্স अगेन। হোয়াট ইজ দ্য পয়েন্ট? দ্য পয়েন্ট ইজ সোর্স অফ নলেজ। সোর্স অফ নলেজের প্রধান দুটা বিষয়, একটা হলো অভিজ্ঞতা, একটা হলো বুদ্ধি। এছাড়াও আছে সজ্ঞা, এছাড়া আছে মানে টেস্টিমনি। এন্ড টেস্টিমনিকে যদি আমরা সোর্স অফ নলেজ হিসেবে নেই, তাহলে মানুষরা তো ভুল করতে পারে। কেউ আমাকে একটা কথা বললো, এটাকে আমি জাস্টিফাইড হিসেবে গ্রহণ করলাম, তাহলে কি হইলো? আমি যে দেখাইছিলাম কলম, কলমটা কেন কলম বলি? কারণ আমি চোখে দেখি। আমি কেন বলি যে ইফ থ্রি ইজ বিগার দেন টু, দেন টু ইজ স্মলার দেন থ্রি, এই কথাটা আমি কেন বলি? কারণ আমার রিজন আমাকে এটা বলে। এখন আমার রিজন এবং আমার এক্সপিরিয়েন্সের বাইরে আমি যদি এক্স ওয়াই জেড কারো কথা মেনে নেই, সে যে আমাকে ঠিক মতো বলছে সেটা আমি কিভাবে বুঝবো? যে ডেকার্ট যেটা বলেছে যে প্রত্যেকটা মানুষকে হতে হবে অটোনমাস নোয়ার, রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল ফর নলেজ। হ্যাঁ, কোনো কনজেকচার, কোনো মানে মানে নিজের কোনো বিশ্বাসকে ফলো করলে হবে না, এটাকে তার ব্যাপারে শিওর এন্ড সার্টেন হইতে হবে যেটা আমি জ্ঞান হিসেবে গ্রহণ করব। তাহলে আমি হিউমের কথা আমরা বলছিলাম যে হিউম অভিজ্ঞতাবাদী। এখন অভিজ্ঞতা যদি আমারই হইতে হয়, তাহলে তো আমি সলপসিস্ট বা আত্মকেন্দ্রিক হয়ে যাব। নলেজ উইল বি ইম্পসিবল ফর মি। তাহলে আমাকে অন্যদের কথা নির্ভর করতে হবে। অন্যদের কথা যদি আমি নির্ভর করি, হোয়াট ইজ দ্য গ্যারান্টি যে অন্যদের কথাগুলো ঠিক আছে? তো এটার জন্য দুই ধরনের কথা বলা হচ্ছে, যে অন্যদের কথাগুলা আমরা সরাসরি গ্রহণ করে নিতে পারি, এটা একটা মানে প্রাইমারি সোর্স অফ নলেজ, অ্যাজ লাইক অ্যাজ এম্পিরিসিজম এন্ড রেশনালিজম। এটাকে বলে ফান্ডামেন্টালিজম, ফান্ডামেন্টালিস্ট অ্যাপ্রোচ টু টেস্টিমনি। আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এটা একটা রং অ্যাপ্রোচ। তাহলে আমাদের কাছে আরেকটা অ্যাপ্রোচ থাকে, সেটা হচ্ছে রিডাকশনিজম। সেটা রিডাকশনিজমটা হচ্ছে যে আমাদের যে টেস্টিমোনিয়াল নলেজ, মানে আমরা যেগুলো অন্যদের কাছ থেকে শুনেছি, সেগুলোর নন টেস্টিমোনিয়াল বেসিস আছে। অর্থাৎ আমাকে যে বলেছে সে দেখে শুনেই বলেছে, যদিও আমি তার কথাটা মেনে নিচ্ছি, কিন্তু সে যে আমাকে কথাটা বলেছে সে কিন্তু সেটা কোনো না কোনো অভিজ্ঞতা থেকে পেয়েছে। তাহলে আমরা টেস্টিমনিকে যদি রিডিউস করি, রিডাকশন করি, তাহলে গোড়াতে পাই একটা অভিজ্ঞতা, তাহলে শেষ পর্যন্ত সেটা অভিজ্ঞতারই জ্ঞান হলো। দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন। নাও I'd like to say, are you clear? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ওই বিভিন্ন দোকানে লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না। আমার এখানেও আমি বোধহয় লিখে রাখলে ভালো হবে যে পড়া জিজ্ঞেস করিয়া লজ্জা দিবেন না। এই যারা দয়া করিয়া 38 জন এখানে ক্লাস করতে আসছো, তাদের প্রত্যেককে কিন্তু বোঝা উচিত এবং প্রত্যেকে বোঝানো আমার দায়িত্ব
প্রত্যেককে আমি বুঝাইতে গেলে সারাদিনের ক্লাস নামে একটা ক্লাস চালু করতে হবে, কারণ তোমার মনের দরজাটা যদি খোলা না থাকে, তুমি যদি নিজে যদি আগ্রহী এবং অ্যাটেন্টিভ না হও, আই ক্যানট মেক ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, স্টিল আমি আশা করি যে কারোর মধ্যে কারেজটা থাকবে যে বলার জন্য যে স্যার আই এম নট ক্লিয়ার, আই লাইক ইট। তোমাদেরকে যখন জিজ্ঞেস করি মানে কেউ বুঝেছো কিনা, হয়তো তুমি ভাবো যে অন্য একটা ক্লাসমেট হয়তো কিছু বলবে, কিন্তু যখন তোমাকে বললাম যে বোঝো না এমন কেউ আছো কিনা, তারপরেও যদি না বুঝে কেউ বসে থাকো, ইট ইজ নট এক্সপেক্টেড। তাহলে আমি একটু দেখি কারা কারা বুঝেছো। রিজভি, আচ্ছা রিজভি তুমি গেস্ট। রিজভি কি আমাদের স্টুডেন্ট রেগুলার? জি স্যার। আপনি কি বুঝিয়া আছেন আমি যাহা বুঝাইতে চাহিয়াছি? স্যার অল্প অল্প বুঝতে পারছি। অল্প অল্প বুঝেছে? বা পলিটিক্স করলে ভালো করবা, করো কিনা জানি না। হ্যাঁ, এটা পলিটিক্যাল অ্যান্সার। পলিটিশিয়ানরা এক্স্যাক্টলি বলে না, যাতে কথাটা ঘুরাইয়া আবার ঠিক মতো ফিট করা যায়। আচ্ছা, তো এই যে এই আমি কথা জিজ্ঞেস করার সাথে সাথে 3 জন লগ আউট করে চলে গেছে। ফাইন, উই ওয়েলকাম দ্যাট। রাবিয়া তামান্না আছে না গেছে গা? এই তো আরো একজন চলে গেছেন। চলে যাও চলে যাও, যারা বোঝার তারাই থাকো। পাস তো সবাই করবা, শুরুতে যেটা বলেছি, এ পাস ও পাস সমান সমান পাস। ইউনিভার্সিটিতে ঢোকা মানে একটা পাস, আর বের হওয়ার আরেকটা পাস, পাস করবাই। ফটোস্টেট মেশিন গুলো আছে, আমাদের সিস্টেম আছে। সাজু রানী দে, আর ইউ লিসেনিং টু মি? Yes, sir. Okay, Shaju, would you mind if I have some talk with you? Mind করছো? No, sir. আচ্ছা, তো Shaju, have you understood what actually I'm trying to make clear? Yes, sir. আচ্ছা, একটু কি আমাদের সাথে শেয়ার করতে পারবে? স্যার অ্যাকচুয়ালি আমি ক্লাসে ঢুকছি অনেকক্ষণ পরে, স্যার মনে ছিল না ক্লাসটা, তো যতটুকু বুঝছি আর কি। জি, একটু যদি বলো। স্যার রিডাকশনালিজম ওটা হচ্ছে স্যার ওটা সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে যে অভিজ্ঞতায় হচ্ছে জ্ঞানের উৎস। অভিজ্ঞতাবাদীরা যারা আছেন, হ্যাঁ হচ্ছে বলো, উৎস, আর বুদ্ধিবাদীরা বলেন বুদ্ধি হচ্ছে জ্ঞানের উৎস। স্যার অতটুকুই। আচ্ছা, তো তাহলে তুমি একটু থাকো। হ্যাঁ, তাহলে অভিজ্ঞতা যদি জ্ঞানের উৎস হয়, অভিজ্ঞতাটা কি আমার না তোমার? স্যার অভিজ্ঞতাটা হচ্ছে, স্যার আমি যেটা অভিজ্ঞতা হিসেবে নিই সেটা আমার অভিজ্ঞতা। আর যেটা এখন এখন আমার অভিজ্ঞতা তো তোমার অভিজ্ঞতা হবে না। হ্যাঁ স্যার। যার যার অভিজ্ঞতা তার তার। তাহলে অভিজ্ঞতাবাদীরা কি নিজের উপর, নিজে ছাড়া কারো উপর বিশ্বাস করে না? স্যার ওটা কনফিউজড আমি। হ্যাঁ, সেটাই হলো ব্যাপার। তুমি যখন যদি বলো যে আমার অভিজ্ঞতা আমার, তোমার অভিজ্ঞতা তোমার, তাহলে আমাদের জ্ঞান হবে। জ্ঞান হতে হলে তো আমাদের একটা কমন গ্রাউন্ড আসতে হবে, তাই না? মনে করো আমার মনে ভাব আছে, তোমার মনে ভাব আছে, ভাষা কিভাবে হবে? ভাষা হইতে হলে একটা কমিউনিকেশন লাগবে না? হ্যাঁ স্যার। তো তাহলে জ্ঞানের ব্যাপার আমি যখন যাচাই করব, তো তুমি যেভাবে যাচাই করছো আমি যদি সেভাবে যাচাই না করি, তাহলে আমি কিভাবে বুঝবো যে তোমারটা সঠিক হয়েছে না ভুল হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের স্কেলটা সমান হইতে হবে না? হ্যাঁ। তো স্কেলটা যে সমান হবে সেটা তো আমাদের কাছে গ্রহণযোগ্য হইতে হবে, তাই না? ইয়েস স্যার। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জ্ঞান হতে হলে আমাদের একটা কমন জায়গাতে আসতে হয়। তাহলে অভিজ্ঞতাকে আমরা যখন জ্ঞানের উৎস হিসেবে গ্রহণ করি, সে অভিজ্ঞতা নিছক কি আমার অভিজ্ঞতা নাকি তোমার অভিজ্ঞতাটা অভিজ্ঞতা? ইয়েস স্যার। তাহলে আমাদের
মানে আমাদের এখন সমস্যাটা হচ্ছে যে তোমার অভিজ্ঞতা আমার কাছে অভিজ্ঞতা হিসেবে আসে না, তোমার অভিজ্ঞতাটা আমার আসে তুমি যখন আমাকে বলো তখন একটা টেস্টিমনি হিসেবে, তাই না? ইয়েস স্যার। এখন এখন আমরা যদি টেস্টিমনিকে গ্রহণ করি, আমরা কিভাবে বুঝবো যে টেস্টিমনি ইজ সাপোর্টেড বাই এক্সপেরিয়েন্স? এটা আমরা কিভাবে বুঝবো? এটা একটা সমস্যা না? হ্যাঁ স্যার। এই জন্য বলছে যে টেস্টিমনিকে যদি আমরা রিডিউস করি, রিডাকশনে যাই, তখন এটার গোড়াতে আমরা পাই অভিজ্ঞতা। হ্যাঁ, তাহলে অভিজ্ঞতার ভিত্তিতে কেউ যখন কোনো সাক্ষ্য দেয়, ওই সাক্ষ্যটাকে তুমি যদি গ্রহণ করো, ওই কথাটাকে তুমি মেনে নাও, তাহলে তুমি মানে ইন ব্রড সেন্স প্রাকারান্তরে তুমি অভিজ্ঞতাটাকেই মানলা। ওকে, ইয়েস স্যার। এটা হচ্ছে রিডাকশনিজম। এখন বোঝা গেছে? হ্যাঁ স্যার, আচ্ছা, ক্লিয়ার। তোমাদের সবার সাথে যদি আমি এভাবে আলোচনা করতে পারতাম, আই উইশ আই উড রাদার হ্যাপি, কিন্তু এটা তো তখন সারাদিনের ক্লাস চালু করতে হবে, সারাদিনের স্কুলের মতো। স্যার আমার একটা কথা ছিল, সংক্ষেপে বলে ফেলো। স্যার এই যে রিডাকশনিজমের যে কথাটা আপনি বললেন যে একটা ওই টেস্টিমনির মাধ্যমে আমাদের কাছে আসলে ওইটা আমরা একটা জায়গায় যায় পাবো যে সে এটা সরাসরি অভিজ্ঞতা গ্রহণ করছে। স্যার সরাসরি অভিজ্ঞতা বলতে কি স্যার ভিজুয়াল এক্সপেরিয়েন্স, মানে সে ব্যাপারটা দেখছে এরকম? শুধুমাত্র ভিজুয়াল এক্সপেরিয়েন্সের কথা বলতেছেন আপনি, নাকি আচ্ছা অন্য কোনো ভাবেও হইতে পারে? নাফিস বলছো? না স্যার, আমি শিশির। শিশির, শিশির তুমি তোমার চোখ বন্ধ করো। বন্ধ করছো কিনা? জি স্যার। বন্ধ? জি স্যার বন্ধ। কেমনে বুঝবো যে বন্ধ করছো? সত্যি বন্ধ করছি। আচ্ছা, আমরা ধরে বিশ্বাস করে নিলাম, ঠিক আছে, বিশ্বাস করে নিলাম যে তুমি চোখ বন্ধ করছো। আর ইউ হিয়ারিং টু আস স্টিল? জি স্যার, শুনতে পাচ্ছি। সি ইউ আর হিয়ারিং টু আস। তো এই যে তুমি আমাকে শুনছো, এটা কি তোমার অভিজ্ঞতা, নাকি তোমাকে কেউ বলে দিচ্ছে যে হ্যাঁ তুমি কিন্তু শুনছো? না স্যার, আমারই অভিজ্ঞতা যে আমি শুনছি। তাহলে ভিজুয়াল এক্সপেরিয়েন্স ছাড়া কি হইতে পারে? যে হিয়ারিং এক্সপেরিয়েন্স হইতে পারে, পারে না? জি স্যার। তারপরে তুমি কিছু খাচ্ছো, তুমি টেস্ট পাচ্ছো, এটা তুমি নিজেই পাচ্ছো নাকি কেউ থেকে বলেছে এই তোমার কিন্তু এখন কিন্তু ঝাল লাগতেছে, ও বলার সাথে সাথে তোমার ঝাল লাগা শুরু হয়ে গেল, এরকম? না স্যার, জি না স্যার, আমি নিজেই। এক্সপেরিয়েন্স কুড বি ভিজুয়াল, নন ভিজুয়াল, এন্ড এনি এক্সপেরিয়েন্স ইজ এক্সপেরিয়েন্স বাই আওয়ার সেন্স অর্গান। ওকে, ক্লিয়ার? জি স্যার, জি স্যার, ক্লিয়ার। তা আমরা কি আগাতে পারি? জি স্যার। এভাবে যদি আমরা যদি ঢাকা চিটাং মেল ট্রেনের মতো যদি সব স্টেশনে ধরে ধরে এবং স্টেশন ছাড়া মাঝে মাঝে জিনিসপত্র নামানোর জন্য যদি থামতে থাকি, তাহলে ওই ট্রেন যেমন পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। আমাদের এভাবে আলোচনা করলে আমাদের বিষয়টা তো আর শেষ হবে না, কিন্তু আবার বিষয় যখন আমরা শেষ করি, বিষয়ের সাথে সাথে পোলাপানের মানে এনার্জিও শেষ, কিছুই বুঝলো না। সেই অবস্থাটা হয় যে মোজাম্মেল স্যারের ক্লাসে ওই মানে মানে মারামারি লাগছে, তোমারে কেউ মারতেছে না, আর তুমি মানে এখান থেকে যাইতেও পারতেছো না, খালি সামনে পিছনে খালি দুমদাম পড়তে আছে আর কি। হ্যাঁ, কি যে হচ্ছে কানের উপর দিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। তো এরকম হয়। তো না বুঝে বসে থাকাটা খুব ডিফিকাল্ট। আর তোমাদেরকে বোঝাইতে আমার খুব ভালোই লাগে, কিন্তু সেটা স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন বলেন, প্রশ্ন থাকলে। স্যার রিডাকশনিজম নিয়ে স্যার এখানে বলতেছে যে আমরা সবকিছু যদি রিডিউস করি তাহলে আমরা অভিজ্ঞতাটা খুঁজে পাবো, কিন্তু আমরা রিডিউসটা করব কোন প্রক্রিয়ায়? আমার এখানে কোনো কারণে নামগুলো আসছে না, কিন্তু আমি নাম দিয়ে কথা বলতে কনভেনিয়েন্ট ফিল করি। স্যার নাফিস। নাফিস, ওকে। নাফিস এমন হলো যে নাফিস আমাকে একটা কথা বলেছে, সেটাকে আমি যাচাই করতে গিয়ে দেখলাম নাফিস বলছে না আমি তো এটা দেখিনি, এটা শিশির দেখেছে। আর শিশিরকে যখন জিজ্ঞেস করলাম, শিশির বলে যে হ্যাঁ আমি দেখেছি। তাহলে এটা যাচাই হয়ে গেল। স্যার সব এরকম তো স্যার ছোট পরিসরে, আমি যদি একটা বড় কোন একটা বিষয় যাই এটা তো স্যার অনেক জটলা পাকায় যাবে, এরকম তাহলে এখন হবে। দেখা গেল যে আমি যদি মনে করি যে অভিজ্ঞতা হচ্ছে জ্ঞানের সঠিক উৎস একমাত্র, অর্থাৎ আমি অভিজ্ঞতাবাদী, আর আমি কোনো কিছুকে নিলাম কারো কাছ থেকে টেস্টিমনি হিসেবে, কিন্তু সেটার পিছনে কোনো অভিজ্ঞতা পাওয়া গেল না, তাহলে কি এটা নেওয়াটা আমার জন্য ঠিক হবে? যদি ফার্স্ট পারসন মিথ্যা বলে যে ঠিক আছে সে দেখছে কিন্তু সে মিথ্যা বলতেছে। হ্যাঁ, সে দেখছে, সে কিন্তু মিথ্যা বলতেছে, এটা হতে পারে। সে দেখে নাই, সে বলতেছে আমি দেখছি, এটা হতে পারে, আমি দেখছি। এমনকি এটা তো আমরা আলোচনা করেছি অলরেডি, লেট মি শো ইট। এমনকি আমরা বলেছি যে সামওয়ান ক্যান বি সিনসিয়ার, এই যে এখানে দেখতেছো আমি হাইলাইট করে দিচ্ছি, সিনসিয়ার বাট মিস্টেকেন। জি স্যার,
স্যার এটা দেখছি, এটা কথা বলছি স্যার। তো ওইটা থেকে তো আলটিমেটলি স্যার কেউ মিথ্যা বললে আমরা এটা ধরবো কিভাবে? আলটিমেটলি এখন আলটিমেটলি কি করবা তুমি? আলটিমেটলি তুমি নিজের উপর নিজে নির্ভর করতে পারো, কিন্তু তুমি যদি আলটিমেটলি নিজের উপর নিজে নির্ভর করো, তাহলে তুমি কেমনে বুঝবো যে তোমাদের মোজাম্মেল স্যার যাকে তোমরা দেখেছো, যেভাবে দেখেছো, অনলি এক্স্যাক্টলি দ্যাট ভেরি পারসন ইজ স্পিকিং। তুমি এখন বলছো আমি ক্যামেরাতে দেখতে পাচ্ছি, ক্যামেরাতে এমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো ভবিষ্যতে হবে, ঠিক আমার মতো একটা জম্বি বানানো হবে, রোবট বানানো হবে, অন বিহাফ অফ মি সে ক্লাসটা নিচ্ছে, আমি আসলে নাই। না স্যার, এটা না করে যদি এমন করা যায় মানুষের বিহেভিয়র, সে মিথ্যা বা এরকম ক্যাটাগরি করা যায়, সে কিভাবে তার আচরণ দিয়ে যে অ্যাকচুয়ালি সে কি বলতেছে, সে টেস্টিমনিটা সত্য নাকি মিথ্যা, এটা যদি ক্যাটাগরি করা যায় তাহলে তো আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে না জিনিসটা, এই জিনিসটা যাওয়ার জন্য। ওই যে লাই ডিটেক্টর মেশিন আছে না, যেটাতে মিথ্যা ধরা যায়, স্যার ওইটাতে তো অনেক কিছু, ওটাও স্কিপ করা যায়। যেমন ওটা তো হার্টবিট, মূলত হার্টবিট দেখে, তো অনেক যারা মিথ্যা প্রফেশনালি লায়ার, মানে প্রফেশনাল না আর কি, প্যাথোলজিক্যাল লায়ার যারা, তারা ওইটা সুন্দর করে স্কিপও করে যেতে পারে, তাদের হার্টবিট এরকম কোনো পরিবর্তনও দেখা যায় না। না, যেমন যারা অভিনয় করে অনেক সময়, যে আমি যে ওই যে একটা সিনেমা দেখছিলাম, যে ওই যে মানে দাদা এবং নাতি নিয়ে, পোস্তু না কি জানি নাম, পোস্ত, হ্যাঁ, ওখানে ওই যে ওর মায়ের ভূমিকা অভিনয় করে যে মেয়েটা, সে পরে ইন্টারভিউতে বলছে আমি যে কাঁদছিলাম বাচ্চাটাকে দিচ্ছে না বলে, সেটা কিন্তু রিয়েল কান্না, এটা কিন্তু ওষুধ দিয়ে কান্না না। হ্যাঁ, তো ও নিজে একটা মেয়ে হওয়ার কারণে, বাচ্চার ঘটনার কারণে সে মানে করছে আর কি। তো এখন যারা অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, তারা এমন ভাবে করে যে আমাদের কাছে মনে হচ্ছে ইট ইজ মোর দ্যান রিয়েল, তাই না? জি স্যার। তাহলে আমরা কিভাবে জানবো যে সঠিক হয়েছে কিনা? না, পথ নাই, কোনো পথ নাই। উই হ্যাভ টু, এজন্য আমার একটা প্রপোজিশন হচ্ছে, উই হ্যাভ টু বিলিভ টু লিভ, নো ম্যাটার হোয়াট উই বিলিভ। এটা সম্পর্কে মানে আমার পার্সোনাল মানে একটা অভিমত হচ্ছে স্যার, এটা নাই, আমরা সেটাও কিভাবে শিওর থাকতেও তো পারে। আমাদের তো কোনো বিষয়ে শিওর হওয়ার কোনো পথ নাই, সেটাই বলছি স্যার। মানে আমাদেরকে এখন আমরা কিন্তু মুশকিল হলো কি জানো, জীবনের অর্থ যারা খুঁজে পায় না, তারা তো আত্মহত্যা করতে পারে না, কারণ আত্মহত্যা করার জন্য তো একটা অর্থ লাগে, যেই কারণে সে সুইসাইডটা করে, তার তো কোনো কারণই নেই, সে সুইসাইডও করবে। এখন তুমি যদি বলো যে কোনো কিছুতে বিশ্বাস নাই, কোনো কিছু নিশ্চিত নয়, এখন কোনো কিছু নিশ্চিত নয়, এই কথাটা কিন্তু স্বয়ং নিশ্চিত তোমার কাছে। স্যার আমি এইটা বলি না, আমি বলছি যে স্যার কোনো কিছু তো শিওর না, তো এটা যে নাই আমি সেটাই কিভাবে, থাকতেও তো পারে আর কি, থাকতেও তো এটা এখনো শিওরলি আমরা বলতে পারতেছি না এটা নাই, এটা থাকতেও পারে, আমি এটা বলছি। এখানে আশাবাদী স্যার, একেবারে এখন তুমি যেটা থাকতে পারে বলে বলছো, সেটাকে তুমি কিভাবে খুঁজে বের করবা সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে তুমি জ্ঞান অর্জন করার জন্য তোমার জ্ঞানের উৎস, সঠিক উৎসটা বের করতে হবে। মানে যেসব সোর্স থেকে তুমি জ্ঞানগুলো নিবা, সেই সোর্সগুলো ইটসেলফ মানে রিলায়েবল কিনা। যেমন অভিজ্ঞতা একটা সোর্স, বুদ্ধি একটা সোর্স। হ্যাঁ, আমরা আজকে আলোচনা করছি টেস্টিমনি, এটা একটা সোর্স। এর আগে আমরা আলোচনা করছি সেলফ নলেজ, ইনটুইশন, সেটা একটা সোর্স সাপোজ, তাই না? তাহলে এই সোর্স গুলার ভ্যালিডিটি নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে যখন আমরা আরেকজনের কথাটা শুনছি, সেই কথাটা, তার টেস্টিমনিটা নিচ্ছি, সেটাকে যদি আমরা রিডিউস করি, সেই টেস্টিমনির গোড়াতে যদি নন টেস্টিমোনিয়াল অবজারভেশনাল একটা সাপোর্ট পাই, দেন ইট উইল বি অ্যাকসেপ্টেবল। তাহলে হিউম যে অভিজ্ঞতাবাদের কথা বলেছেন, সেখানে তিনি টেস্টিমনিকে একটা সোর্স হিসেবে নিয়েছেন এই রিডাকশনিস্ট অ্যাপ্রোচে। ওকে, আচ্ছা, হিউমের বইয়ের নাম হচ্ছে ইনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। এখানের মধ্যে উনি এগুলো বলেছেন। উনি বলছেন যে আরেকজন যে বলছে সে আমাকে আসলে ঠিক মতো বলছে কিনা, এইটা আমি কিভাবে নিশ্চিত হব। উনি বলছেন যে আমরা অবজার্ভ করি, যে আমি দেখো এখানে আন্ডারলাইন করে দিছি, যে আমরা অবজার্ভ করি যে দেয়ার ইজ এ লিঙ্ক বিটুইন হোয়াট পিপল সে এন্ড দ্য স্টেট অফ অ্যাফেয়ার্স দে হ্যাভ টক অ্যাবাউট। স্টেট অফ অ্যাফেয়ার্স মানে তাদের অভিজ্ঞতার ব্যাপার। মানুষ সাধারণত সেই কথাটাই বলে যেটা তার অভিজ্ঞতার মধ্যে সে পেয়ে থাকে। ইন জেনারেল সাধারণত ব্যাপারটা সেটাই ঘটে। এখন এখানে এইভাবে মনে করার সমস্যাগুলো কি? প্রথম সমস্যা আমরা আলোচনা করছি দ্য ফেনোমেনোলজিক্যাল অবজেকশন। We might object that we don't detect ourselves making such inferences.
When someone tells us that it is raining, we don't seem to make inferences. কেউ যখন আমাকে বলে বৃষ্টি হচ্ছে, তখন আমি ধরে নিই যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে, এবং এটার মধ্যে আমি এইটার ব্যাপারে আমার কোনো অবজারভেশন কাজ করে না, আমি জাস্ট তার কথাটাকে গ্রহণ করে নিই। যেমন আমরা যখন ধোঁয়া দেখি তখন আমরা আগুনটাকে আছে বলে মনে করি, কিন্তু এমনও হতে পারে যে ধোঁয়া আছে কিন্তু আগুন না। ওই যে গানের স্টেজের মধ্যে গান গায়, সেখানে মধ্যে ধোঁয়া বের হয় কিন্তু সেখান থেকে কোনো আগুন বের হয় না। তো এই ধরনের ঘটনা যে দেখে নাই সে তো মনে করবে ধোঁয়া বেরোছে, তার মানে এখানে কোথাও আগুন লাগছে। তাহলে আমরা যে অন্যদের কথাগুলো মেনে নিচ্ছি সেটাও সেরকম একটা সমস্যার মধ্যে পড়ছে কিনা। আরেকটা প্রবলেম হলো যে নট এনাফ এভিডেন্স অবজেকশন। আচ্ছা, someone is talking. Okay. এখন আমরা যে অবজারভেশনের কথা বলি, একটু আগে তোমাদের সাথে যে ডিটেলস কথা হলো যে অবজারভেশন, যে আমরা যখন একজনকে কারো কোনো কথা মেনে নেই, সেই কথা মেনে নেওয়ার পিছনে থাকে কি অবজারভেশন। এখন আমরা আমাদের যে অবজারভেশন গুলো আছে, সেই অবজারভেশন গুলো ইটসেলফ টেস্টিমনি ফ্রি কিনা। মানে কথার কথা, তুমি এটাকে কলম হিসেবে দেখতে পাচ্ছ, তোমার ভিজুয়াল এক্সপেরিয়েন্স বলছে এটা হচ্ছে কলম, কিন্তু এই তুমি কি তাহলে সরাসরি কলমটা দেখতে পাচ্ছ? কেউ কি আমার সাথে একটু কথা বলবে? স্যার কলম তো স্যার সরাসরি দেখতে পাচ্ছি না আমরা, স্যার অনলাইনের মাধ্যমে দেখতেছি আপাতত। হ্যাঁ, অনলাইনে দেখতেছো, ঠিক আছে। আচ্ছা, তুমি সরাসরি দেখতে পাচ্ছ, তোমার সামনে কিছু একটা বলো, কলম টলম কিছু আছে কিনা বা কি আছে? স্যার ফোন আছে। ফোন আছে। তোমার সামনে যে ফোন আছে, স্মার্টফোন, তুমি ফোনটা হাতে নাও এবং দেখতে থাকো আমার সাথে কথা বলতে বলতে। স্যার আমার হাতে একটা বাটন ফোন আছে। আচ্ছা, আমি এটা স্মার্টফোন না। আমি একটা ফোন হাতে নিলাম এরকম, ওকে। জি স্যার। এটা আমি সরাসরি দেখতে পাচ্ছি। What do you see at my hand? স্যার একটা স্মার্টফোন দেখতে পাচ্ছি। রাইট। এখন যাদের চোখের দৃষ্টি তোমার মতোই, তোমার ওখান থেকে দেখছে, কিন্তু সে কথার কথা খ্রিস্টপূর্ব 2000 বছর আগের একজন মানুষ, যার চোখের দৃষ্টি কোনো সমস্যা নাই, সে এটা জিনিসটা দেখতে পাচ্ছে, সে কি বলবে আমি একটা ফোন দেখতে পাচ্ছি? এটা বলবে? জি না স্যার, সে বুঝতে পারবে না যে আসলে এটা কি। তাহলে আমি যে সরাসরি ফোন দেখতে পাচ্ছি, ওর চোখের দৃষ্টি আমার চেয়ে কম না, ও এটাকে ফোন বলছে না কেন? স্যার ওই যে এক্সপেরিয়েন্সের মধ্যে সমস্যা আছে স্যার। কেন? ওর চোখের দৃষ্টি যা, আমার চোখের দৃষ্টি তা। মনে করো একজন, স্যার এখানে শিক্ষার ব্যাপারটা আলাদা, দুজনে দুইভাবে শিখছে। তার মানে হচ্ছে যে তুমি যে সরাসরি যেটা দেখতে পাচ্ছ, কলমকে কলম দেখতে পাচ্ছ, চশমাকে চশমা দেখতে পাচ্ছ, এটা শুধু দেখার ব্যাপারটা এটার মধ্যে না, তোমার এই দেখার জ্ঞানটার মধ্যে মানে তোমার নন অবজারভেশনাল অনেকগুলো বিষয় আছে। কেউ একজন বললে শিক্ষার কথা, কেউ একজন বলতে পারো টেস্টিমনির কথা, কেউ একজন বলতে পারো অনেক কিছু। তাহলে আমাদের যে অভিজ্ঞতাগুলো, সেই অভিজ্ঞতাগুলোর সাথে কিন্তু আমাদের মানে আরো অন্যান্য কিছু কিন্তু জড়িত। সেটা তুমি শিক্ষা বলছো, আর অনেক কিছুই হতে পারে। তাহলে আমরা যেগুলোকে বলছি যে আমার টেস্টিমনির গোড়াতে আছে অবজারভেশন, কিন্তু সেই অবজারভেশনের গোড়াতেও কিন্তু আছে টেস্টিমনি। আমি সেটাই বলতে চাচ্ছি। স্যার আমার একটা কথা আছে এখানে। হ্যাঁ, তোমার সাথে আমি কথা বলতে চাচ্ছি। তোমার নামটা বলো। স্যার উম্মে সালমা। উম্মে সালমা। আচ্ছা, তো উম্মে সালমা, তোমার সাথে বলতে ছেলেদের সাথে আমি এতক্ষণ কথা বলছিলাম, কোনো মেয়ে রেসপন্স করছিল না, but I was expecting one of you because you are half of the number of the students. So Umme Salma, thank you very much to participate. What is your question? স্যার আমরা যে অভিজ্ঞতাগুলো অর্জন করি, মানে সেগুলো তো মূলত আমরা পরোক্ষভাবে অর্জন করি, কারণ ছোটবেলা থেকে আমাদের যা শেখানো হয়
যেমন আমাদেরকে কলমকে কলম বলতে শেখানো হলে আমরা ওটা মানে ওটা জানি যে ওটা কলম, আবার চশমাকে চশমা বলতে শেখানো হলে আমরা ওটা জানি যে চশমা। কিন্তু এমন যদি হইতো যে চশমাকে আমাদের ছোটবেলা থেকে কলম বলতে শেখানো হইতেছে, মানে ওইটা শেখানো হইতেছে যে ওইটা আসলে কলম, কিন্তু চশমাটা হচ্ছে আসলে মানে কলম, কিন্তু কলমটা হচ্ছে চশমা, তাহলে তো স্যার ওইটা আমরা ওইভাবেই শিখতাম। কাজে আমাদের অভিজ্ঞতা বলতে কি কিছু আছে অ্যাকচুয়ালি? উম্মে সালমা, তোমার ডাক নাম কি? বৈশাখী। বাবা, আচ্ছা। বৈশাখী কি হাওয়া বাতাস, না ঝড়, না আম জাম, কোনো কিছু? বৈশাখী নাকি সবকিছু মিলে? ওই স্যার সবকিছু মিলিয়েই। আরে বাবা। সো উম্মে সালমা, মনে করো এক দেশে লালকে বলে নীল, মানে যাহা কিছু লাল, হ্যাঁ, সেটাকে তারা স্যার। তাদের ভাষায় বলে নীল, আর যেটা নীল তাকে সেটা বলে লাল। জি স্যার। এখন লাল দেখে আমরা যে মানে অনুভূতিটা পাই, তারা নীল দেখে সে অনুভূতিটা পাবে। আর নীল দেখে আমরা যে অনুভূতিটা পাই, আমাদের যে অনুভবটা হয়, তারা লাল, তাদের ভাষায় যেটা লাল সেটা দেখে তারা সে অনুভূতিটা পাবে। জি স্যার। ইউ এগ্রি উইথ মি? জি স্যার। রাইট। এখন তাহলে আমাদেরকে দুইটা ভাগ করতে হবে, একটা হলো দ্য ভেরি ওয়ার্ড অর সেন্টেন্স উই আর ইউজিং and the very meaning of the word or sentence that we are asserting. Yes, sir. Okay. তাহলে the redness and the word red. জি স্যার। তাহলে আমরা ইংরেজিতে বলে রেড, বাংলাতে বলে লাল। তাহলে প্রত্যেকটা ভাষায় আমি ধারণা করি এই রেডনেস বা লালত্ব, লাল হওয়াটা, এটার জন্য কোনো না কোনো একটা শব্দ আছে। কোনো কোনো ভাষায় আবার একাধিক শব্দও থাকে একটা কিছু বোঝানোর জন্য, তাই না? তাহলে দুনিয়াতে যতগুলো ভাষা আছে অ্যাটলিস্ট লাল শব্দটার জন্য ততগুলা, লাল লাল জিনিসটা বোঝানোর জন্য ততটা শব্দ আছে। লাল শব্দটা তার মধ্যে একটা, রেড একটা, এরকম আছে আর কি। তাহলে যেই শব্দগুলো দিয়ে বোঝানো হয় সেইগুলো হলো মিয়ারলি ওয়ার্ডস এন্ড সেন্টেন্সেস, আর যা বোঝানো হয় সেটা হচ্ছে সেটার মিনিং বা কনোটেশন, যেটাকে আমরা সিমান্টিক্স বলি, বা তোমাদের লজিকের ভাষায় যেটাকে বলো প্রপোজিশন। The difference between a proposition and sentence. Sentence may differ, but proposition will be the same. জি স্যার। So, তাহলে তুমি তাহলে তোমার প্রশ্নটা উত্তর পেয়েছো? আমাদেরকে যা শেখানো হয়, হ্যাঁ, সেটাকে আমরা গ্রহণ করি শুধুমাত্র এগুলাকে নামকরণ করার জন্য, লালকে লাল বলার জন্য। ইংরেজি ভাষাভাষীরা লালকে লাল না বলে রেড বলে, ওকে? হ্যাঁ, তারা বাবা না বলে ফাদার বলে, তাতে কিন্তু ফাদারহুডটা চেঞ্জ হয়ে যায় না। আমাদের জ্ঞানের যে ভিতরের যে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা, এটা অল দ্য সেম। কেন সেম সেটা আমরা বলতে পারবো না, সেটার জন্য তখন আমাদেরকে মেটাফিজিক্সে যাইতে হবে। তখন কেউ বলবে যে দেয়ার ইজ এ গড, যে আমাদেরকে এগুলো দিছে। কেউ বলবে যে না, গডের দরকার নাই, দেয়ার ইজ এন এন্টিটি লাইক নেচার, যেটা একটা আমরা বিবর্তনের ধারা এটা পেয়েছি। সেটা মেটাফিজিক্সের ইস্যু। ওকে, লেট আস কাম ব্যাক টু আওয়ার thank you Salma for participation. আমরা যেটা আলোচনা করছিলাম যে is there any observation which is itself testimony free? হ্যাঁ, কারণ এটা বলতে গিয়ে তখন আমরা বলেছিলাম যে চোখের দৃষ্টি সমান আছে, কিন্তু একজন গুহা মানব সে এইটাকে কলম না বলে কাঠি বলবে। ওকে, আর আমি কলম বলছি, তাহলে কি আমি যে কলম বলছি আমি নিছক দেখার কারণে বলছি, নাকি আমার ওই দেখার সাথে সাথে আমার ওই যে শিক্ষার কথা কেউ একজন বললো, আরো অনেক কিছু জড়িত হয়েছে যার কারণে আমি এটা কলম বলছি? এটাকে তুমি যে স্মার্টফোন বলছো, স্মার্টফোন যে দেখে নাই সে কিন্তু স্মার্টফোন বলতো না, সে অন্য কিছু বলতো তার অভিজ্ঞতার সাথে মিলাইয়া। তাহলে এখন গুহা মানব যে এটাকে কাঠি বলছে, সেটাকে কাঠি কেন বলছে? সে কি আসলে কাঠি দেখছে? সে কতগুলো র ডাটা পাচ্ছে, কতগুলো ভিজুয়াল এক্সপেরিয়েন্স পাচ্ছে। সেই এক্সপেরিয়েন্স গুলাকে সে তার কগনিটিভিটির মধ্যে একটা প্রসেস করে, মানে কাঠির সাথে মিলাইয়া সে বলছে এটা একটা কাঠি। ওকে, তাহলে যখন আমরা কোনো অভিজ্ঞতার কথা বলি, সে অভিজ্ঞতার মধ্যে ইটসেলফ কিছু টেস্টিমনি থেকে যায়। ওকে,
তাহলে আমরা যখন বলবো যে আমরা অন্যদের অভিজ্ঞতাগুলোকে গ্রহণ করব যখন সে টেস্টিমনি দেয়, কারণ ওই টেস্টিমনির গোড়াতে আছে অভিজ্ঞতা, কিন্তু ওই অভিজ্ঞতা ইটসেলফ কিন্তু ফার্দার কিছু মেমোরি, ফার্দার কিছু টেস্টিমনি, ফার্দার কিছু নন অবজারভেশনাল ফ্যাক্টরের উপর নির্ভর করে থাকে। 3 নম্বর পয়েন্টে আসো, সেটি হচ্ছে থিওরি ডিপেন্ডেন্স এন্ড অবজারভেশন। তাহলে আমরা যখন কোন একটা কিছুকে দেখি, তখন আমরা কি দেখি? যখন আমরা কোনো কিছু একটা দেখি, তখন ওই দেখার সাথে আমাদের যে লাইফ ভিউ, আমাদের যে প্যারাডাইম, আমাদের যে অ্যাটিটিউড, আমাদের যে কালচারাল ফেনোমেনন, সেই বিষয়গুলো কিন্তু কাজ করে। ওকে, আচ্ছা, আমি আবার একজনের সাথে এনগেজ হতে চাই, তোমাদের মধ্যে সামওয়ান একটু কথা বলবো। জি স্যার। কে বলছো? নাফিস। হ্যাঁ, তোমার সাথে অনেক কথা হয়েছে, তোমার সাথে আর বলবো না আজকের ক্লাসে। আচ্ছা স্যার, এই পর্যন্ত বলেন। নামটা বলো। শিশির। হ্যাঁ, তোমার সাথে কথা আছে, তুমিও বাদ। আরেকজন বলো, প্রেফারেবলি এ মেল। জি স্যার বলেন। না, আমি একটা ছেলের সাথে কথা বলতে চাচ্ছি, কারণ আমার উদাহরণটা একটু সেনসিটিভ হবে। ও আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইওর নেম? তোমার নাম? স্যার ওয়ালিউর রহমান। ওয়ালিউর রহমান। ওয়ালিউর রহমান। ওয়ালিউর রহমান, এই যে আমি তোমাদের সাথে ক্লাসটা নিচ্ছি, বসে আছি, আমাকে কি ডিসেন্ট মনে হচ্ছে? জি স্যার। আচ্ছা, এমন কি হতো যে যদি আমি জামা না পরতাম, খালি গায়ে বসতাম, কথাবার্তা বলছি, কারণ আমি তো পড়াচ্ছি, আমি তো আর মানে উই আর নট সাপোজ টু গেট এনগেজড ইন আদার থিংস, তাই না? আমি যদি খালি গায়ে বসতাম, তাহলে ওয়ালিউর রহমান তুমি কি তখনও বলতে না ইটস ওকে, ইউ আর ডিসেন্ট অ্যাকচুয়ালি অ্যাজ ওয়েল, নো ম্যাটার ইউ আর নট ওয়্যারিং এনিথিং? নো স্যার, বলতাম না স্যার। বলতে না? কেন বলতে না? কারণ স্যার আমরা স্যার মানে অভ্যাস হয়ে গেছে যে একজন অভ্যাস হয়ে গেছে বলতে আমি যেটা বলতে চাচ্ছি আমরা একটা কালচারাল মাইন্ডসেটের মধ্যে থাকি না? জি স্যার, জি স্যার। ওয়ালিউর রহমান, তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, 2 বছর হয়েছে। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে তো কোনো ড্রেস কোড নাই, আছে নাকি? না স্যার। পুলিশ, মিলিটারি এদের মতো করে কোনো পোশাকের ব্যবস্থা আছে? কিন্তু আমরা কিন্তু একটা মানে ড্রেস কোড, একটা প্যাটার্ন আমরা খেয়াল করিনি স্টুডেন্টদের মধ্যে, একটা লিমিটের মধ্যে, একটা এরিয়ার মধ্যে খেয়াল করি না? জি স্যার। তাহলে ওটা কিভাবে হয়েছে? ওটা কি কোনো আইন তৈরি করা হয়েছে এটার জন্য? কোনো আইন আছে বিশ্ববিদ্যালয়ে যে এভাবে করে মানে এই পোশাক পরা যাবে, পোশাক পরা যাবে না, আছে? না স্যার। তাহলে কেন আমরা এটা মেনে চলি? বিকজ আমাদের মধ্যে একটা ট্যাসিট, মানে কথাবার্তা ছাড়া, মানে উইদাউট ভার্বাল এক্সচেঞ্জ, আমাদের মধ্যে একটা ট্যাসিট এগ্রিমেন্ট হয়েছে। আমরা একটা কালচারাল ফ্রেমওয়ার্কের মধ্যে বসবাস করি। তাহলে আমরা যখন কোনো কিছুকে অবজার্ভ করি, তখন ওই আমাদের এই যে কালচারাল মাইন্ডসেট, আমাদের যে ব্যাকগ্রাউন্ড থিওরি, আমাদের যে প্যারাডাইম শব্দটার সাথে তুমি পরিচিত ওয়ালিউর রহমান? না স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে ক্লাস নিচ্ছি সেকেন্ড ইয়ারের সাথে, এই তো এই কিছুক্ষণ পরে শেষ হবে, 11টায়। আই উইল কল ইউ ব্যাক ইনশাআল্লাহ। ওয়েল, আমরা যেটা বলছিলাম যে আমাদের ওয়ালিউর রহমান, তুমি কি আমাকে একটু করে বলবে যে আসলে অ্যাকচুয়ালি আমরা এখানে অবজারভেশনকে নিয়ে এত কিছু আলোচনা কেন করতেছি? আমাদের তো টাইটেলটা হচ্ছে টেস্টিমনি। স্যার মানে নলেজটা স্যার মানে যেটা মানে সঠিক হয় সেটা খোঁজার জন্য স্যার আমরা বিভিন্ন অবজারভেশন করতে থাকি স্যার। কথাটা আমি পুরো স্যাটিসফাইড হলাম না তোমার সাথে। বাই বাই। আমি আবার আমার মেয়েটার সাথে কানেক্ট হইতে চাইছিল, কিন্তু আমি সেনসিটিভ এক্সাম্পল বলবো, সেজন্য তার সাথে আমি কন্টিনিউ করিনি। আই হোপ শি ইজ ঐশী নাকি? জি স্যার।
Oishi, right? Okay, I'm familiar with your voice. I have very extraordinary quality. I don't know how to identify the phone call. Oishi যদি আমাকে যদি আজকে থেকে 10 বছর পরে ফোন করে from an unknown number, within a second আমি বুঝতে পারবো যে it is Oishi. আমি এটা বারবার দেখেছি আমার জীবনে, এটা ঘটে। Anyway, Oishi, could you explain it that I have asked Waliur Rahman? Our title is testimony, but actually we are discussing and analyzing observation. Why? স্যার এটাকে ইজি ভাবে প্রেজেন্ট করার জন্য। আচ্ছা আমি বলে দিচ্ছি, শোনো। সেটি হচ্ছে testimony as a source of knowledge যদি আমরা নেই, once again ওই যে আমাদের again আমি আবার বারবার এটা সুইচ করছি, again এই যে এখানের মধ্যে আছে যে এই যে somebody can lie, এই যে তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, testimony is no guarantee of truth. তুমি একজনের কথা শুনে একটা কিছু গ্রহণ করলা, বাট সত্যতার জন্য তোমার যে মানে কোন জ্ঞান হওয়ার জন্য তোমার জেটিভি অ্যাকাউন্টে যেটা ট্রু হইতে হবে। হোয়াট ইজ দ্য গ্যারান্টি অফ ট্রুথ? তুমি এক্সপেরিয়েন্সের নলেজে এক্সপেরিয়েন্স ইজ ইউর গ্যারান্টি, রেশনাল নলেজের রিজন ইজ ইউর গ্যারান্টি। আমরা যে আলোচনা করলাম সেলফ নলেজ, ইনটুইশন, ইন্ট্রোস্পেকশন, ইট ইজ এ গ্যারান্টি। কিন্তু মানুষের কথা শুনে, কারো সাক্ষ্য শুনে তুমি কারো কাছ থেকে যখন কোনো কিছু নিচ্ছ, হোয়াট ইজ দ্য গ্যারান্টি অফ ট্রুথ? মানুষ তো কি করতে পারে, মানুষ মিথ্যা বলতে পারে, আবার মানুষ মিথ্যা না বলেও সিনসিয়ার থাকা সত্ত্বেও হি কুড বি মিস্টেকেন, রাইট? আচ্ছা, এরপরে আমরা আলোচনা করলাম হিউমের কথা, যারা অভিজ্ঞতার কথা বলেছেন। কারণ অভিজ্ঞতার কথাটা কিন্তু টেস্টিমনির সাথে সবচেয়ে বেশি কন্ট্রাডিক্টরি মনে হয়, তাই না? শোনা কথা আর অভিজ্ঞতার কথা দুইটা মনে হয় যেন দুই মেরুর ব্যাপার, তাই না? তাহলে হিউম যে অভিজ্ঞতার কথা বলেছে সেটা কি আমার নিজের অভিজ্ঞতা নাকি অন্যদেরও অভিজ্ঞতা? এখন আমার নিজের অভিজ্ঞতার হলে অসুবিধা হলো যে আমি তো একাই সব জ্ঞান অর্জন করতে পারি না, আর যদি অন্যদের অভিজ্ঞতার কথা হয়, অন্যরা যে আমাকে ঠিকমতো বলছে সেটার প্রমাণটা কি? সেই জন্য আমরা এখানের মধ্যে একটা রিডাকশনিস্ট অ্যাপ্রোচে আসছি, যে অন্যরা আমাদেরকে যে কথাগুলো বলে সেই কথাগুলোকে যদি আমরা অবজার্ভ করি, কথাগুলোকে অবজার্ভ করি, তুমি আমাকে যে কথাটা বলছো যে তুমি ওটা অভিজ্ঞতা পাইছো, তোমাকে যদি অবজার্ভ করি তাহলে আমি দেখি যে তোমার যে অভিজ্ঞতার কথা তুমি বলছো এবং তুমি আমাকে যা বলছো এটার মধ্যে একটা রিলায়েবল লিঙ্ক আছে। যে তুমি যদি অভিজ্ঞতায় না পাইতা সেটা তুমি বলতে না। যেভাবে আমি যখন তোমাকে কোনো কিছু বলি তখন আমি অভিজ্ঞতা পাওয়ার কারণেই বলি। তাহলে এই যে দেখো শুরুতে যে আমরা আলোচনা করেছি ডেকার্টের প্রসঙ্গটা এখানের মধ্যে চলে আসতেছে। দেখা যাচ্ছে হিউম এটাকে সমর্থন করছে যে একজন মানে মানুষ যে সে জ্ঞানের একজন কর্তা, সে তার কি আছে প্রপার এপিস্টেমিক, এই যে আমি এখানে হাইলাইট করছি, রেসপন্সিবিলিটি আছে। সে হচ্ছে একজন অটোনমাস নোয়ার। সে ইচ্ছে করে আমাকে মিথ্যে বলবে না, কিন্তু সে আমাকে ইচ্ছে করে মিথ্যে বলবে না সেটা আমার ট্রাস্ট, সেটা আমার এক্সপেকটেশন। বাট উই নিড গ্যারান্টি। হোয়াট ইজ দ্য গ্যারান্টি? এই গ্যারান্টির জন্য তাহলে তুমি আমাকে যেটা বলছো সেটাকে আমি যদি রিডিউস করে নিয়ে আসি, আমি গোড়াতে একটা অবজারভেশন পাই। সেই জন্য আমরা অবজারভেশনের উপর আলোচনা করছি। কিন্তু অবজারভেশনের উপর যখন আমরা আলোচনা করি, যে অবজারভেশনের বেসিসে আমি টেস্টিমনিটাকে সঠিকভাবে নিচ্ছি, সে অবজারভেশন ইটসেলফ ফার্দার টেস্টিমনি, ফার্দার নন অবজারভেশনাল বিষয়গুলোর উপর নির্ভর করে। এমনকি সে অবজারভেশন আমাদের যে থিওরি আছে, আমাদের যে প্যারাডাইম আছে। ঐশী, আর ইউ ফ্যামিলিয়ার উইথ দ্য ওয়ার্ড প্যারাডাইম? প্যারাডাইম মানে হচ্ছে লাইফ ভিউ। জীবন ও জগৎ সম্পর্কে প্রত্যেকটা মানুষের একটা দৃষ্টিভঙ্গি আছে। কেউ যদি বলে আমি তো এগুলো ভাবি নাই, তাহলে তার অবস্থানটা হচ্ছে সে এই ব্যাপারে নির্বিকার। ওকে, মনে করো মানে কেউ বলল যে এটা হ্যাঁ, সেটাও একটা রেসপন্স। কেউ বললো না, সেটাও একটা রেসপন্স। কেউ বললো যে আমি কিছু বলবো না, আমি অ্যাবস্টেইন করব, ওটাও একটা কাইন্ড অফ রেসপন্স। ওকে, মনে করো কেউ প্রসিড করছে উইদাউট এনি ডিরেকশন, কোনো দিকে যাচ্ছে না কিন্তু সে আগাচ্ছে, এটা কি হতে পারে? স্যার আরেকবার একটু বলবেন। কেউ প্রসিড করতেছে, এগিয়ে যাচ্ছে, কিন্তু কোনো ডিরেকশনে না, কোনো দিকে আগাচ্ছে না। এটা তো পসিবল না।
এক্স্যাক্টলি কেন পসিবল না? অন্টোলজিক্যালি মানে থিওরিটিক্যালি মেটাফিজিক্যালি এটা পসিবল না, তাই না? জি স্যার। তেমনি someone is living in this world and alive, তার জীবন আছে, সে জগতে বসবাস করে, কিন্তু জীবন ও জগৎ সম্বন্ধে তার কোনো দৃষ্টিভঙ্গি নাই, এটা হতে পারে না। নো স্যার। You have to have a position. Even that position could be in between position. I mean balanced position হতে পারে বা whatever position. ওকে, এটা তাহলে তুমি যখন পরীক্ষা দিয়েছো তুমি অবশ্যই রেজাল্ট পাবে। তুমি পাস করতে পারো, ফেল করতে পারো, তোমার রেজাল্ট উইথহোল্ড হতে পারে। জি স্যার। তো যার রেজাল্ট উইথহোল্ড হয়েছে সে কিন্তু একটা রেজাল্ট পেয়েছে ইন ব্রড সেন্স। জি স্যার। রাইট। তো ঐশী, জি মানে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছুকে দেখি আসলে আমাদের চোখে যা দেখি সেটার সাথে আমাদের মনের একটা দেখা কিন্তু যোগ হয়। মানে আমাদের কনসিয়াসলি দেখার সাথে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যে বিষয়গুলো মেমোরি হিসেবে থাকে, নর্মস হিসেবে থাকে, ভ্যালু হিসেবে থাকে, সেগুলো কিন্তু যোগ হয়। হ্যাঁ, এখন আমি ওই যে ছেলেটার সাথে বললাম যে ইফ আই এম without any shirt and I continue to take a class, it will be indecent. হ্যাঁ, কিন্তু এই ইনডিসেন্ট বা ডিসেন্ট হওয়া এটা তো অবজারভেশনের সাথে নাই, এটা আছে আমাদের নর্মসের সাথে, এটা আমাদের ভ্যালু সিস্টেমের সাথে, এটা আমাদের কালচারের সাথে, এটা আমাদের মেন্টাল সেটআপের সাথে, তাই না? জি। তার মানে আমরা অবজারভেশনকে যে বেস করতে চাচ্ছি, অবজারভেশন ইটসেলফ ইজ নট সলিড এনিথিং। আজকের ক্লাসের সময় যেহেতু শেষ হয়ে গেছে, আমি এই বিষয়ে আলোচনাটা তোমাদের সাথে পরবর্তী ক্লাসে করব। পরবর্তী ক্লাসটা হবে কোন দিন? বৃহস্পতিবার। জি স্যার। বৃহস্পতিবার, হ্যাঁ। তাহলে বৃহস্পতিবার তোমাদের সাথে দেখা হবে। 2 মিনিট আছে, কারো যদি কোনো জরুরি প্রশ্ন থাকে করতে পারো। ক্লাসের টপিকের বাইরে কি কোনো প্রশ্ন করার সুযোগ আছে? মানে আপনার সাথে কোনো আলোচনার সুযোগ আছে? অবশ্যই আলোচনার সুযোগ আছে, সেটা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারো। আমি ধরে নিচ্ছি যে আর কারো কোনো প্রশ্ন নাই, আমি